Radio Today 89.6 FM এখন শুনবেন রেডিও টুডের সন্ধ্যার খবর। একযোগে আপনারা শুনতে পাচ্ছেন ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, খুলনা, বরিশাল, বগুড়া, ময়মনসিংহ, কুমিল্লা ও কুষ্টিয়া এই 10টি কেন্দ্র থেকে। সুপ্রিয় শ্রোতা, আমাদের স্টুডিও ঘড়িতে এখন সময় সন্ধ্যা 6:45। রেডিও টুডে সন্ধ্যার খবরে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি সাদিয়া আফরিন। চলুন শুরুতেই জেনে নেওয়া যাক এখনকার ক্রাউন সিমেন্ট প্রধান খবরগুলো। রোহিঙ্গা সহ বৈশ্বিক সকল সমস্যা সমাধানে জাতিসংঘকে জোরালো ভূমিকা রাখতে হবে, সংস্থাটির প্রতিষ্ঠাবার্ষিকীর বার্তায় বললেন প্রধানমন্ত্রী। নির্বাচন এলেই সরকার ও নির্বাচন কমিশনকে দোষারোপ করে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। করোনায় আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় 14 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 1586 জন। এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত বিতর্কে ট্রাম্প ও বাইডেন, করোনা, জলবায়ু ও বর্ণবাদ ইস্যুতে ভিন্ন অবস্থান। শুনছিলেন শিরোনাম। এই খবর FM 89.6 সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে আমাদের ওয়েবসাইট www.radiotoday.fm এবং ভেরিফাইড ফেসবুক পেজ রেডিও টুডে FM 89.6 এবং নিউজে। এছাড়া গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে রেডিও টুডে অ্যাপ ফ্রি ডাউনলোড করে শুনতে পারেন আমাদের সকল অনুষ্ঠান। এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গা সংকট সহ বৈশ্বিক সকল সমস্যা সমাধানে জাতিসংঘকে জোরালো ভূমিকা রাখতে হবে। জাতিসংঘের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ এক বার্তায় তিনি এই কথা বলেন। শেখ হাসিনা বলেন, বিশ্বে এখনও ক্ষুধা, দারিদ্র্য, সন্ত্রাসবাদ ও জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, যেগুলো মোকাবেলায় সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন। এছাড়া সকলের সমন্বিত প্রচেষ্টায় করোনা মহামারী সহ সকল সমস্যার মোকাবেলা করা সম্ভব বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির পুনর্নির্বাচনের দাবি অযৌক্তিক উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন এলেই সরকার ও নির্বাচন কমিশনকে দোষারোপ করতে তাদের তৎপরতা শুরু হয়। আন্দোলনের নামে বিএনপির কেবল তর্জন গর্জনই সার বলেও মন্তব্য করেন তিনি। সকালে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় বাজারে সিন্ডিকেট আছে জানিয়ে তিনি আরও বলেন, তবে সিন্ডিকেট মোকাবেলায় সরকার ব্যর্থ নয়। আজকে এইসব বিষয়গুলো করোনার কারণে অনেক সামাজিক অবক্ষয় এবং এ ধরনের এই যে অপকর্মগুলো হচ্ছে এবং বাচ্চাদের মধ্যে আজকে আজে বাজে প্রবণতার সৃষ্টি হয়েছে, যেহেতু তাদের পড়াশোনা নেই, সেজন্য করোনার কারণে সেজন্য তারা ঘরে আছে, কিন্তু ওই ফেসবুক তো বন্ধ নেই। গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সরকার প্রতিটি কাজেই ব্যর্থতার পরিচয় দিয়েছে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি আরও বলেন, আইন করে ধর্ষণ বন্ধ করা সম্ভব নয়, এজন্য দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। মানবিক গণতন্ত্র, গণতন্ত্রের নামে ছেলেমেলে খেলে লাভ নাই। আজকে জনগণকে প্রকৃত সুষ্ঠু গণতন্ত্র দিলে সবাইকে কথা বলার অধিকার দিতে হবে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরও 14 জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে 1586 জনের দেহে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত 24 ঘন্টায় আরও 1533 জন করোনার সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন। করোনা বিষয়ক নিয়মিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বিকালে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, 111টি পরীক্ষাগারে গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 13,857টি, আর নমুনা পরীক্ষা হয়েছে আগের সহ 14,011টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 22,35,488টি। আর গত 24 ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন 1,586 জন। ফলে করোনা শনাক্তের সংখ্যা মোট বেড়ে হয়েছে 3,96,413 জন। স্বাস্থ্য অধিদপ্তরের ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনায় গত 24 ঘন্টায় 14 জন মারা গেছেন। তাদের ভেতর ঢাকা বিভাগের 12 জন এবং বাকি 2 জন রাজশাহীর। আর দেশে এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন 5,761 জন।
এ পর্যন্ত করোনায় মৃতদের মধ্যে পুরুষ ৪,৪35 জন এবং নারী 1,326 জন। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১.২৩% এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৭.৭৩%। মোট রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৮.৭২% এবং মৃত্যুর হার ১.৪৫%। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১,৫৩৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত একদিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩,১২,০৬৫ জন হয়েছে। আবিদ আজম, রেডিও টুডে। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি পশ্চিমবঙ্গ খুলনা উপকূল অতিক্রম করছে। নিম্নচাপটি বৃষ্টি ঝরিয়ে দুর্বল হতে থাকায় সমুদ্র বন্দরগুলোতে ৪ নম্বর থেকে কমিয়ে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সে সঙ্গে নদী বন্দরের মধ্যে কিছু এলাকায় ২ এবং কিছু এলাকায় ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকালের মধ্যে আবহাওয়া স্বাভাবিক হবে বলেও আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। এই গভীর নিম্নচাপটি হয়তো আজ বিকাল থেকে সন্ধ্যা নাগাদ এটা আপনার উপকূল অতিক্রম করতে পারে। এই গভীর নিম্নচাপের প্রভাবে বিশেষ করে উপকূল এলাকায় আমরা বলেছি যে বায়ুতাড়িত জলোচ্ছ্বাসের প্রভাবে ৩ থেকে ৫ ফিট পানি হতে পারে। তাছাড়া ইতিমধ্যে সারা দেশে ভারী বর্ষণ হচ্ছে, বলছিলেন আবহাওয়াবিদ ফজলুর রশিদ। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। নিম্নচাপের কারণে চট্টগ্রাম ও কক্সবাজারে আজও সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিসের হুঁশিয়ারি সংকেত দেওয়ার পর বুধবার থেকে কক্সবাজার, টেকনাফ, সেন্ট মার্টিন সমুদ্রপথে সব ধরনের ট্রলার ও জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এতে বুধবার বা তার আগের দিন সেন্ট মার্টিনে বেড়াতে যাওয়া ৫ শতাধিক পর্যটক সেখানে আটকা পড়েছেন বলে জানিয়েছেন সেখানকার জনপ্রতিনিধিরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় স্পিডবোট ডুবির ঘটনায় নিখোঁজ ৫ যাত্রীকে এখনও উদ্ধার করা যায়নি। নিখোঁজের ১৮ ঘণ্টা পার হয়ে গেলেও তাদের সন্ধান পায়নি উদ্ধারকারী কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা। গতকাল সন্ধ্যায় রাঙ্গাবালী উপজেলার আগুনমুখা নদীতে ১৭ জন যাত্রী নিয়ে ডুবে যায় যাত্রীবাহী স্পিডবোটটি। পরে অভিযান চালিয়ে ১৩ জনকে উদ্ধার করা গেলেও এখনও ৫ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কলিকাল চরের কাছে পদ্মা নদীতে ইঞ্জিন চালিত একটি জেলে নৌকা ডুবে ২ শিশু নিখোঁজ রয়েছে। আজ বেলা ১১:১৫টার দিকে এই নৌকাডুবির ঘটনা ঘটে। মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির জানিয়েছেন, ডুবে যাওয়ার পর নৌকাটিতে থাকা ৬ জনের মধ্যে ৪ জন তীরে উঠতে পারলেও বাকি ২ শিশু তলিয়ে যায়। বড়দের সঙ্গে অন্য দিনের মতো আজও ওই ২ শিশু পদ্মায় মাছ ধরতে গিয়েছিল। বিরূপ আবহাওয়ার কারণে মাছ ধরার এক পর্যায়ে নৌকাটি ডুবে যায় বলেও জানান সিরাজুল কবির। এদিকে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে আজ নবম দিনের মতো ফেরি এবং দ্বিতীয় দিনের মতো লঞ্চ, স্পিডবোট ও ট্রলার চলাচল বন্ধ রয়েছে। এতে নারী শিশুসহ কয়েক হাজার মানুষ আটকা পড়েছেন শিমুলিয়া ঘাটে। এই রুটে চলাচলকারী দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। রাত থেকে আটকে পড়া যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে বৃষ্টির কারণে। উত্তাল পদ্মায় দুর্ঘটনা এড়াতে গতকাল বিকেল ৪টা থেকে লঞ্চ সহ ছোট ছোট নৌযান চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিএ। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে গত ৫৬ দিন ধরে রাতে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এর মধ্যে অন্যান্য নৌযান বন্ধ হওয়ায় পদ্মা পারাপারের আর কোনো সুযোগ নেই। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজার মহাসপ্তমী আজ। সকালে মন্দিরে মন্দিরে পূজা শেষে দেবী দুর্গাকে অঞ্জলি দেন ভক্তরা। তবে করোনা পরিস্থিতির কারণে মন্দিরে ভিড় না করার নির্দেশনা থাকায় বাসা থেকেই অঞ্জলি দিতে হয় অনেককে। পুরান ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে ভার্চুয়াল মাধ্যমে সরাসরি এই অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা করা হয়। মহাসপ্তমীতে দেবী দুর্গার কাছে করোনা মুক্তির পাশাপাশি দেশ, জাতি ও বিশ্ব শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করছেন সনাতন ধর্মাবলম্বীরা। শুনছেন রেডিও টুডে সন্ধ্যার খবর, সঙ্গে আছে আমি সাদিয়া আফরিন। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি ঠিক ৪০ সেকেন্ড পর। আপোষ করি না কখনো আমরা, অটুট রাখি গুণমান। দেশের গর্ব ক্রাউন সিমেন্ট নিশ্চিত করে দৃঢ় নির্মাণ।
অটুট গুণার মানের কারণে ক্রাউন সিমেন্টের সুনাম আজ ছড়িয়ে পড়েছে বহির্বিশ্বে। দেশের সকল বৃহৎ স্থাপনা সহ ভারতের আগরতলায় ফ্লাইওভার, আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণে ব্যবহৃত হচ্ছে ক্রাউন সিমেন্ট। এক্সপোর্ট লিডার হিসেবে ক্রাউন সিমেন্ট তিনবার অর্জন করেছে ন্যাশনাল এক্সপোর্ট ট্রফি। ক্রাউন সিমেন্ট রপ্তানির মাধ্যমে বাড়ছে দেশীয় পণ্যের সুনাম, সেই সাথে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখছে ক্রাউন সিমেন্ট। ক্রাউন সিমেন্ট, কোয়ালিটি চেঞ্জেস দ্য নেশন। বিরতির পর আমাদের সাথে আরো যারা যোগ দিয়েছেন তাদের স্বাগত জানাচ্ছি আমি সাদিয়া আফরিন। FM 89.6 আপনারা শুনছেন রেডিও টুডে সন্ধ্যার খবর। একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার সহ দেশের বৃহত্তম শহরগুলোতে। ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ৬৮টি স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের গোয়েন্দারা। প্রায় ৮ কেজি ওজনের এসব স্বর্ণের বারের বাজার মূল্য ৪,৭৩,০০,০০০ টাকারও বেশি বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দারা। গোপন সংবাদের ভিত্তিতে সকাল 10:30টার দিকে দুবাই থেকে আসা BG028 ফ্লাইটে তল্লাশি করে এসব স্বর্ণের বার জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দারা জানান, ওই ফ্লাইটের 4টি সিটের নিচে অভিনব উপায়ে লুকানো অবস্থায় ৬৮টি বার পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। ১০ম শ্রেণীর এক ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে নরসিংদীর রায়পুরা উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। দুপুরে নির্যাতনের শিকার ওই ছাত্রী বাদী হয়ে রায়পুরা থানায় মামলাটি দায়ের করেন। বৃহস্পতিবার রাতে উপজেলার সরকারি রাজু অডিটোরিয়ামে ধর্ষণের এই ঘটনা ঘটে। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির জানান, প্রেমের সম্পর্কের জেরে গতরাতে মেয়েটিকে বিয়ের কথা বলে ডেকে নিয়ে রাজু অডিটোরিয়ামে ধর্ষণ করে শাকিল। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা অডিটোরিয়াম ঘেরাও করলে মেয়েটিকে রেখে শাকিল পালিয়ে যায় বলেও জানান মহসিনুল কাদির। এবার দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে চূড়ান্ত বিতর্ক পাল্টাপাল্টি আক্রমণের মধ্য দিয়ে শেষ হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত বিতর্কে ট্রাম্প বলেন, করোনা ভাইরাসকে সাথে নিয়েই বাঁচতে শিখেছে মার্কিনিরা। অন্যদিকে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্প সচেতন হলে করোনায় 1 লাখ মার্কিনির মৃত্যু ঠেকানো যেত। যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলের বেলমন্ট ইউনিভার্সিটিতে বাংলাদেশ সময় সকাল 8টায় চূড়ান্ত বিতর্কে মুখোমুখি হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ক্রিস্টেন ওয়েকারের সঞ্চালনায় করোনা ভাইরাস, জলবায়ু পরিবর্তন ও বর্ণবাদ সহ বিভিন্ন ইস্যুতে দুই প্রার্থীর মধ্যে বিতর্ক জমে ওঠে। এর আগে গত 29শে সেপ্টেম্বর প্রথম বিতর্ক হয় ট্রাম্প ও বাইডেনের মধ্যে। ওই বিতর্কে দুই প্রার্থীর পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় যুক্তরাষ্ট্রের ইতিহাসে লজ্জাজনক প্রেসিডেন্সিয়াল বিতর্ক বলে সেদেশের সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়। আর প্রেসিডেন্ট ট্রাম্প করোনায় আক্রান্ত হয় দ্বিতীয় বিতর্কটি ভেস্তে যায়। তাই তৃতীয় ও শেষ বিতর্কের দিকে তীক্ষ্ণ নজর রেখেছিল মার্কিন নাগরিক ছাড়াও বিশ্বজুড়ে রাজনৈতিক বোদ্ধা এবং গণমাধ্যমগুলোর মাঝে। বিতর্কের শুরুতে জো বাইডেন বলেন, দেশের 2 লাখ মানুষের মৃত্যুর দায়িত্ব যিনি নিতে পারেন না, তার দেশের প্রেসিডেন্ট থাকার কোনো অধিকার নেই। অন্যদিকে ট্রাম্প সাফ জানিয়ে দেন, করোনা মোকাবেলায় আবারও লকডাউনের পক্ষে তিনি নন। মার্কিনিরা করোনার সাথে বাঁচতে শিখেছে বলেও মন্তব্য করেন তিনি। 220,000 Americans dead. Anyone who's responsible for not taking control, in fact, not saying I take no responsibility initially. Anyone who's responsible for that many deaths should not remain as President of the United States of America. We have a vaccine that's coming. It's ready. It's going to be announced within weeks, and it's going to be delivered. We have Operation Warp Speed, which is the military is going to distribute the vaccine. আমেরিকার সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয় উল্লেখ করে জো বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের রাজনীতিকে প্রভাবিত করার চেষ্টা যে দেশ করবে তাদেরকে মূল্য দিতে হবে। আর প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ তোলেন, রাশিয়া থেকে সুবিধা নিয়েছেন জো বাইডেন। Success is going to bring us together. We are on the road to success, but I'm cutting taxes and he wants to raise everybody's taxes. We're going to choose to move forward because we have enormous opportunities to make things better. We can grow this economy, we can deal with the systemic racism, and at the same time, we can make sure that our economy is being run and moved and motivated by clean energy.
এর পাশাপাশি জলবায়ু ও বর্ণবাদ ইস্যুতে এই দুই প্রার্থীর মধ্যে বিতর্ক হয়। উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে সম্পর্ক ও ট্যাক্স ফাঁকির অভিযোগ ইস্যুতে ট্রাম্পের সমালোচনা করেন বাইডেন। বিপরীতে ছেলের ব্যবসা নিয়ে বাইডেনকে প্রশ্নবিদ্ধ করেন ট্রাম্প। Not since Abraham Lincoln has anybody done what I've done for the black community. Now, you have done nothing other than the crime bill. Tens of thousands of black men, mostly in jail. I could go on. We began the process. We lost an election. That's why I'm running to win back that election and change his terrible policy. বিতর্কে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় জীবাশ্ম জ্বালানি শিল্প বন্ধ করে দেওয়ার প্রশ্নে বিপরীতমুখী অবস্থান নেন ট্রাম্প ও বাইডেন। ডেমোক্র্যাট চ্যালেঞ্জার বাইডেন তার প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে বর্ণবাদী হিসেবে অভিযোগ করলে জবাবে ট্রাম্প বলেন, বিতর্ক কক্ষে অবস্থিত সবার মধ্যে তিনি সবচেয়ে কম বর্ণবাদী। আগামী ৩রা নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে সর্বশেষ জনমত জরিপগুলোতে এগিয়ে আছেন বাইডেন। তবে গুরুত্বপূর্ণ কয়েকটি রাজ্যে দুই প্রার্থীর মধ্যে জনপ্রিয়তার ব্যবধান অনেক কম। মূলত এসব রাজ্যে ভোটের ফলাফলই নির্ধারণ করে দিতে পারে আগামী ৪ বছরের জন্য কে হবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। শুনছিলেন মোশকায়েত মাশরেকের প্রতিবেদন। নোভেল করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় শিল্পোন্নত ২০টি দেশকে ফের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এর আগে গত মার্চে করোনা ছড়িয়ে পড়া রোধে G20 জোটভুক্ত দেশগুলোকে সমন্বিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন তিনি। তবে তার ওই আহ্বান এসব দেশ এগিয়ে না আসাকে অত্যন্ত হতাশাব্যঞ্জক বলে অভিহিত করেন অ্যান্তোনিও গুতেরেস। এদিকে বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা 4,20,94,000 ছাড়িয়েছে, আর এ পর্যন্ত প্রাণ গেছে 11,44,000 মানুষের। করোনায় সুস্থতার দিক থেকে বিশ্বে প্রথম অবস্থানে উঠে এসেছে ভারত। দেশটিতে এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 69,46,000 করোনা রোগী, আর 56,55,000 মানুষ করোনার সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন যুক্তরাষ্ট্রে। এদিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে দেশটি। এর পরের অবস্থানে আছে ব্রাজিল। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে 2,28,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। বিশ্বজুড়ে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। সেখানে 86,61,000-এরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এখন পর্যন্ত। করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় এবং মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন 77,60,000 মানুষ, আর মারা গেছেন 1,17,000-এর অধিক করোনা রোগী। করোনা আক্রান্তের সংখ্যায় তৃতীয় এবং মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন 53,32,000 এবং মারা গেছেন 1,56,000 মানুষ। এছাড়া আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে আছে রাশিয়া এবং মৃতের দিক থেকে চতুর্থ স্থানে আছে মেক্সিকো। এদিকে করোনা ইতালির অবস্থা ক্রমেই জটিল আকার ধারণ করছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। আক্রান্তের দিক দিয়ে অতীতের সব রেকর্ড ভেঙেছে ইতালি। দেশব্যাপী 2 সপ্তাহের জন্য লকডাউনের চিন্তা করছে সরকার। করোনায় আক্রান্ত সব রোগীকে হাসপাতালে অ্যান্টিভাইরাল ওষুধ রেমডেসিভির ব্যবহারের পূর্ণ অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA। ওষুধ নিয়ন্ত্রক এই সংস্থাটি বলছে, ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে রেমডেসিভির ব্যবহারে করোনা থেকে সুস্থ হওয়ার সময় গড়ে 5 দিন কমে আসে। যদিও গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্লিনিক্যাল ট্রায়াল শেষে জানিয়েছিল করোনায় রেমডেসিভিরের কার্যকারিতা খুবই সামান্য কিংবা নেই। করোনার ভ্যাকসিন আগামী বছরই বের হবে, এমন প্রত্যাশায় 2021 সালের মধ্যে 52 কোটি সিরিঞ্জ মজুদ করবে ইউনিসেফ। সংস্থাটি বলছে অনেক দেশই ভ্যাকসিন তৈরির চেষ্টা চালাচ্ছে। এক এক দেশ এক এক ধাপে আছে। ভ্যাকসিন বের হলেই সারা বিশ্বে অনেক সিরিঞ্জের প্রয়োজন পড়বে। যেন ভ্যাকসিন বাজারে আসলে সিরিঞ্জের সংকট না হয়, তাই এই উদ্যোগ গ্রহণ করেছে সংস্থাটি। হাসিব বিল্লাহ, রেডিও টুডে। এবার ব্যবসা বাণিজ্যের খবর। রাজধানী বাজারে প্রায় 2 মাস ধরে বেশ চড়া ছিল শাকসবজির দাম। তবে শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করায় দাম কিছুটা কমতে শুরু করেছে। এছাড়া আলুও বিক্রি হচ্ছে আগের চেয়ে কিছুটা কম মূল্যে। বাজারে বেশ কিছুদিন ধরে আলুর দাম নিয়ে ক্রেতাদের মধ্যে অস্বস্তি রয়েছে। দাম হঠাৎ করে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতা বিক্রেতা উভয়ই। এমত অবস্থায় সরকারের কয়েক দফা মূল্য নির্ধারণের পরও বাজারে তার বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছিল না। তবে নানামুখী উদ্যোগের পর এ সপ্তাহে আলুর দাম কিছুটা কমেছে। 3 দিনের ব্যবধানে রাজধানীর পাইকারি বাজারে নিত্য প্রয়োজনীয় এই পণ্যটির দাম কেজিতে 8 থেকে 10 টাকা কমে এখন বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকায়। তবে খুচরা বাজারে আলু বিক্রি হচ্ছে 44 থেকে 45 টাকা কেজি দরে। আলুর দাম এখন বর্তমান আজকে 45 টাকা বিক্রি করতে আছে। এর আগে ছিল 50 টাকা 55 টাকা। কমার কথা
কিন্তু আড়তে আমরা কমে আনতে পারতেছি না। আড়ত থেকে গতকালকে আসছে আপনার 39 টাকা, এর আগের দিন আসছিল 41 টাকা। এখন আলুর দাম কমছে, আলু হয়েছে আপনার পাইকারি হলো আপনার 42 টাকা, এখন আমরা 45 টাকা বেচছি। এদিকে পেঁয়াজের দামও গত বছর থেকেই ঊর্ধ্বমুখী, মাঝে কিছুটা কমলেও এখনও অস্থিতিশীল পেঁয়াজের বাজার। প্রায় প্রতিদিনই ওঠানামা করছে বাজার দর। এটা দেশি, ওটা হলো পাকিস্তানি, 85, 80 ডেলি তো ওঠানামা, 2 টাকা 5 টাকা ওঠানামায় আছে, এখন একটু কমতির দিকে। চালের দামও অনেকের নাগালের বাইরে, নতুন করে তেমন একটা না বাড়লেও বাজারে চাল বিক্রি হচ্ছে গত সপ্তাহের বর্ধিত দামেই। চালের দাম আগেই যা বাড়ার গত সপ্তাহে বেড়ে গেছে, এই সপ্তাহের দাম ঠিক আছে। মিনিকেট বেচতেছি 60 টাকা কেজি, আছে 55 টাকা, আছে 60 টাকা, আছে নাজির, আর পোলাও চাল আছে আপনার 95, 100 চিকনটা। এদিকে সব ধরনের সবজির দাম কিছুটা কমেছে বলে জানিয়েছে বিক্রেতারা। বর্তমানে বাজারে প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, গাজর 70 থেকে 80 টাকা, ঢেঁড়স 50 থেকে 60 টাকা, মিষ্টি কুমড়া 30 থেকে 35 টাকা, বেগুন 60 থেকে 100 টাকা, টমেটো 100 থেকে 120 টাকা ও বরবটি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। হ্যাঁ, সবজির দাম মোটামুটি কমছে কিছু, কিন্তু দুন্দুল আগে ছিল 80 টাকা, এখন 70 টাকা 60 টাকা, জালিয়া ছিল 50 টাকা 60 টাকা, এখন হচ্ছে আপনার 40 টাকা, পটল আগে ছিল 70 টাকা, এখন হচ্ছে 60 টাকা। এদিকে মাছের দামও কিছুটা কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। মনে করেন সরপুরি মাছ 140-50, কাতল মাছ 180, রুই মাছ 200, সরপুরি দেশিটা 200, নওয়া 160, ওই সিলভার কাপ 180, এরকমই বিক্রি হয়। মানে আগের সপ্তাহে কিছু কম হয়েছে মাছের দাম। তবে বিক্রেতারা অনেক পণ্যের দাম কমেছে বলে জানালেও ক্রেতারা বলছেন বাজারে নিত্যপণ্যের দাম এখনও অস্বাভাবিক, তাই দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের সাধারণ মানুষ। ভাই এই কি বলবো, এই দেশে করুণ অবস্থার সময় যে শাকসবজির দাম এত বেশি যে কর মতো না। একে তো ইনকাম নাই, এর মধ্যে দেখা যাচ্ছে যে সবজি বলতে আলু, বেগুন, পেঁয়াজ সবকিছুর দাম এত বেশি যে কেনার মতো সামর্থ্য নাই। দেওয়ালা মানুষের এমনি ফিট খাইয়ে গেছে, সামনে 1 কেজি সবজি কিনেন, মাছ কিনেন, 1 কেজি মাংস কিনেন, কোন জিনিসটা আমরা খাবো বলুন সাধারণ। এদিকে বাজারে এক সপ্তাহের ব্যবধানে আদা, রসুন, ভোজ্য তেল সহ অনেক পণ্যের দামই বেড়েছে। তবে ব্রয়লার মুরগি, গরুর মাংস বিক্রি হচ্ছে আগের দামেই, আর দাম কমেছে সোনালী মুরগির। আনোয়ার হোসেন, রেডিও টুডে। এবার খেলাধুলার খবর। ক্রিকেট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে গত রাতের একমাত্র ম্যাচে রাজস্থান রয়্যালসকে 8 উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এই জয়ের ফলে হায়দরাবাদের প্লে অফে যাওয়ার স্বপ্ন বেঁচে থাকলো। প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 154 রান সংগ্রহ করে রাজস্থান। 155 রানের টার্গেটে খেলতে নেমে মানিশ পান্ডের অপরাজিত 83 ও বিজয় শঙ্করের 53 রানের ওপর ভর করে 11 বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় হায়দরাবাদ। এদিকে আইপিএলের আজকের একমাত্র ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। শারজা ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। স্বাধীনতার অমর কবি শামসুর রহমানের জন্মবার্ষিকীতে শুনুন সহকর্মী আবিদ আজমের তৈরি করা আজকের সেলিব্রিটি নিউজ। বুক তাঁর বাংলাদেশের হৃদয়। 20 শতাব্দীর দ্বিতীয় ভাগে বাংলা কাব্য সাহিত্যের প্রাণপুরুষ হিসেবে প্রবাদ প্রতিম তিনি। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। 71-এর মহান মুক্তি সংগ্রামে কাব্যের গৌরব হিসেবে এই মজলুম আদিবের কলমেই রচিত হয়েছে স্বাধীনতা তুমি, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা ও বন্দি শিবির থেকে নামক অগ্নিদীপ্ত কবিতাগুলো। বাংলা ভাষার স্বাধীনতা, মননশীলতা আর মুক্তবুদ্ধির এই অগ্রদূত নাগরিক কবি শামসুর রহমান। স্বাধীনতা তুমি পিতার কোমল যায় নামাজের উদার জমিন। দেশ, মা, মাটি আর মানুষ ছাড়াও নাগরিক জীবন, ভাষা সংগ্রাম আর গণ আন্দোলন, সেই সাথে ভালোবাসার চিত্রকল্প সবই উঠে এসেছে নম্রতা ও শুভ্রতার প্রতীক বরেণ্য এই কবির কবিতায়। স্বৈরশাসক আইয়ুব খানকে বিদ্রূপ করে যে হাত দিয়ে হাতির সুর এবং 60-এর দশকে বঙ্গবন্ধু কারাগারে থাকাকালীন টেলিমেকাস লিখেছেন গোলাপ ফোঁটা সেই জাদুর হাতেই, 69-এ লিখেছেন আসাদের শার্ট নামের গণমুখী কবিতা। আসাদের শার্ট উড়ছে হাওয়ায় নীলিমায়। 1960 সালে দুঃখিনী বর্ণমালার সেরা সম্পদ শামসুর রহমানের প্রথম কাব্যগ্রন্থ প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে প্রকাশিত হবার পর প্রতিভার বিচ্ছুরণে আলোকিত করতে থাকেন বাংলা কাব্যাঙ্গন। এছাড়া রৌদ্র করটিতে, দুঃসময়ের মুখোমুখি, ফিরিয়ে নাও ঘাতক কাঁটা, দেশদ্রোহী হতে ইচ্ছে করে, অস্ত্রে আমার বিশ্বাস নেই সহ মোট 66টি কাব্যগ্রন্থই তাঁর স্বদেশ চিন্তা, বিপ্লব ও দ্রোহের প্রেমময় প্রামাণ্য দলিল। আর শতাধিক গীতি কবিতায় ফুটে উঠেছে দেশপ্রেমকে উচ্চকিত করে তোলা এক আধুনিক কবির প্রতিবিম্ব। পানি চলো চল মেঘনা নদীর
অসাধারণ কয়েকটি ছড়া গ্রন্থ, 4টি উপন্যাস, প্রবন্ধ আর অনুবাদেরও বই রয়েছে অনন্য প্রতিভাবান লেখক শামসুর রহমানের। জীবিকার সংস্থানকল্পে সাংবাদিকতাকে বেছে নেওয়া শামসুর স্বাধীনতার পর দৈনিক বাংলা ও সাপ্তাহিক বিচিত্রার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়। 2006 সালের 17ই আগস্ট কবিতার মতোই অন্য লোকে হারিয়ে যাওয়া অমর এই কবি কাব্যকুসুমের মতো পৃথিবীর আলোয় ফোটেন 1929 সালের আজকের দিনে পুরান ঢাকার মাহুতটুলিতে। নূর হোসেনের চোখে এক ফোঁটা ঘুমও শিশিরের মতো জমেনি, বরং তার শিরায় শিরায় জ্বলেছে আতশবাজি সারা রাত। উদ্ভট উটের পিঠে স্বদেশ চলতে থাকলেও পথপ্রদর্শকের মতো শামসুর রহমানের কবিতা ভস্ম স্তূপে রোজ গোলাপের হাসি হেসে সৌরভ ছড়াতে থাকবে অবিরাম। তবে আমাকে চলে যেতে হচ্ছে, আমি যাচ্ছি চলে, আমি হয়তো আসবো না, তবে যেটুকু নিয়ে গেল তার প্রতি জানান দিতে পারবো না। আবিদ আজম, রেডিও টুডে। সর্বশেষ জানিয়ে দিব ওয়েদার আপডেট। আবহাওয়ার সবশেষ তথ্য অনুযায়ী এই মুহূর্তে ঢাকা ও এর আশপাশে এলাকার তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। এরপর 1 ডিগ্রি বেড়ে রাত 8টায় তাপমাত্রা হতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস, যা বজায় থাকতে পারে মধ্যরাত পর্যন্ত। আবহাওয়া অফিসের বুলেটিনের তথ্য মতে এই মুহূর্তে ঢাকায় হালকা বৃষ্টি হচ্ছে আর মৃদু বাতাস বইছে দক্ষিণ পূর্ব দিক থেকে, যার গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 19 কিলোমিটার। বাতাসের আর্দ্রতা 95%। ঢাকায় এখন বায়ুমানের সূচক অর্থাৎ AQI 74, যা মধ্যম মানের। সুপ্রিয় শ্রোতা, আমরা সন্ধ্যার খবরের শেষ পর্যায়ে এসে গেছি। বিদায় নেওয়ার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি এখনকার ক্রাউন সিমেন্ট প্রধান খবরগুলো। রোহিঙ্গা সহ বৈশ্বিক সকল সমস্যা সমাধানে জাতিসংঘকে জোরালো ভূমিকা রাখতে হবে, সংস্থাটির প্রতিষ্ঠা বার্ষিকীর বার্তায় বললেন প্রধানমন্ত্রী। নির্বাচন এলেই সরকার ও নির্বাচন কমিশনকে দোষারোপ করে বিএনপি, দাবি ওবায়দুল কাদেরের। করোনায় দেশে 24 ঘন্টায় আরও 14 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 1586 জন। এবং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত বিতর্কে ট্রাম্প ও বাইডেন, করোনা, জলবায়ু ও বর্ণবাদ ইস্যুতে ভিন্ন অবস্থান। এই ছিল রেডিও টুডের সন্ধ্যার খবর, যা আপনাদের কাছে পৌঁছে দিতে কাজ করছেন দেশ বিদেশের রেডিও টুডের শতাধিক সংবাদকর্মী। এরপর রাত 10টায় শুনবেন রেডিও টুডে ভয়েস অব আমেরিকার যৌথ প্রযোজনায় আমাদের ইংলিশ নিউজ বুলেটিন, আর 11:15টায় মধ্যরাতের খবর। যে যেখানে আছেন ভালো থাকুন, নিরাপদে থাকুন, করোনা সংক্রমণ মুক্ত থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং থাকুন রেডিও টুডের সাথে। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি সাদিয়া আফরিন। All the